হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম। পর্ব 6। রাফিদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো অনুভূতির লেশ মাত্র নেই। সে রাহাতের দিকে না তাকিয়ে রাগী গলায় বলল, উঠ। রাহাত উঠল না, সেভাবেই পড়ে রইল। চারপাশের অতিথিরা ফিস ফিস শুরু করেছে। দৃশ্যটা ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। রাফিদ এবার শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, শেখ বাড়ির আশ্রয় পেতে হলে তার দাম দিতে হয়। পারবি সেই দাম দিতে? রাহাতের মুখ থেকে কোনো উত্তর আসার আগেই, অথবা রাফিদের ক্রোধ তার চূড়ান্ত সীমায় পৌঁছানোর আগেই সময় যেন থমকে গেল। চারপাশের কোলাহল, সানাইয়ের করুণ সুর, মানুষের চাপা গুঞ্জন, সবকিছু ছাপিয়ে রাফিদের দৃষ্টি আটকে গেল দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজোড়া মায়াবী চোখের উপর। সে চোখ যা একসময় তার পুরো পৃথিবী ছিল, যে চোখের গভীরে সে নিজের ভবিষ্যৎ খুঁজে পেয়েছিল। রিয়া রিয়া দাঁড়িয়ে আছে। তার পরনে আকাশি নীল রঙের এক জামদানি শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, কানে হালকা দুল। আগের মতোই স্নিগ্ধ, আগের মতোই সুন্দর, কিন্তু তার চোখে সেই আগের ভালোবাসা নেই। আছে রাজ্যের বিস্ময় আর একরাশ উদ্বেগ। যেন সে এমন একটা দৃশ্য দেখছে যা তার কল্পনারও অতীত। রিয়ার ওই দুটি চোখ যেন একসময় যন্ত্র। এক পলকে রাফিদকে ফিরিয়ে নিয়ে গেল 7 বছর আগে সেই দিনগুলোতে, যখন জীবনটা এত জটিল ছিল না, যখন ভালোবাসার রং ছিল আকাশের মতোই নির্মল। মনে পড়ে গেল বর্ষার কোনো এক বিকেলে রিকশার হুড ফেলে ভেজার সেই ছেলে মানুষই। সেদিন ছিল এমনই এক বর্ষার বিকেল। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। ঢাকা শহরের রাস্তায় তখন জল আর যানজট মিলেমিশে একাকার। অফিস থেকে বেরিয়ে রাফিদ আর রিয়া একটা রিক্সা পেয়েছিল কোনো মতে। রাফিদ তড়িঘড়ি করে হুডটা তুলে দিতে চেয়েছিল, কিন্তু রিয়া খিলখিল করে হেসে উঠেছিল। তার সেই হাসিটা ছিল ঝর্ণার শব্দের মতো পবিত্র আর বাঁধনহারা। আরে না, হুড তুলবে না, আজ আমরা ভিজবো। রিয়ার কণ্ঠে ছিল শিশুর মতো আবদার। লোকে কি বলবে, আর তোমার তো ঠান্ডা লেগে যাবে। রাফিদের কণ্ঠে ছিল শাসন মেশানো উদ্বেগ। লোকের কথা আমার কিচ্ছু আসে যায় না, আর তোমার ভালোবাসা থাকলে আমার কিচ্ছু হবে না বলে রিয়া রাফিদের হাতটা শক্ত করে ধরেছিল। সেদিন ওরা ভিজেছিল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ওদের ভালোবাসাকে সাক্ষী রেখে ঝরে পড়ছিল। রিকশার টিনের ছাদে বৃষ্টির একটানা রিমঝিম শব্দ এক অপার্থিব সুর তৈরি করেছিল। সোদা মাটির গন্ধ, রিয়ার ভেজা চুলের ঘ্রাণ, আর তার হাতে উষ্ণ স্পর্শ, সব কিছু মিলেমিশে রাফিদের মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সেদিন ভেজা শরীরে রিয়া যখন তার কাঁধে মাথা রেখেছিল, রাফিদের মনে হয়েছিল এই আশ্রয়টুকু পাওয়ার জন্য সে সারা জীবন অপেক্ষা করতে পারে। স্মৃতির ঝলকানিটা রাফিদের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল আরো একটা দিনের কথা। এক শীতের ভোর, কুয়াশার চাদরে ঢাকা রমনা পার্ক। রাফিদ আর রিয়া খালি পায়ে হাঁটছিল ভোরের শিশির ভেজা ঘাসের উপর। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো চমক দিচ্ছিল। ঘাসের শীতল স্পর্শ পায়ের তলা দিয়ে সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছিল সেদিন। রিয়া পরেছিল একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ। কোনো সাজসজ্জা নেই, তবুও তাকে ভোরের আলোর মতোই স্নিগ্ধ দেখাচ্ছিল। সে আস্তে করে বলেছিল, জানো রাফিদ, আমার না মাঝে মাঝে এমন জীবন ছেড়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, যেখানে কোনো জটিলতা থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো, আর এমন শান্ত একটা ভোর থাকবে। রাফিদ তার হাতটা ধরে বলেছিল, আমাদের জীবনেও এমন ভোর আসবে রিয়া, একটু অপেক্ষা করো,
আমি সব ঠিক করে দেব। সেদিন রিয়ার চোখে যে বিশ্বাস আর স্বপ্ন দেখেছিল রাফিদ, তা কি পুরোটাই অভিনয় ছিল? যে সরলতার পূজারী ছিল, সেই সরলতাই কি তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল? আর মনে পড়লো চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে রিয়ার জন্য কেনা একজোড়া সাধারণ কাচের চুড়ির কথা, যা পেয়ে মেয়েটা খুশিতে এমনভাবে হাসছিল যেন পৃথিবীর সব সম্পদ তার হাতে এসে গেছে। তাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ছিল, একটা নিজেদের সাজানো সুন্দর বাসা, বারান্দায় দুটো টব আর অফুরন্ত ভালোবাসা। কিন্তু স্বপ্নেরা কাচের মতোই ভঙ্গুর। রাফিদের জীবনের আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল যেদিন তার চাকরিটা চলে গেল, কোনো দোষ না করেও, শুধুমাত্র এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে সরে আসতে হয়েছিল। সেই কঠিন সময়ে সে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে চেয়েছিল রিয়াকে, ভেবেছিল এই মেয়েটাই হবে তার বেঁচে থাকার শক্তি। কিন্তু বাস্তবতা ছিল তার ভাবনার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর। যে রিয়া তার সামান্য সাফল্যে উচ্ছ্বসিত হতো, সে রিয়াই তার বাড়ি থেকে বের হয়ে যাবার দিনে তার হাতটা ছেড়ে দিয়েছিল। ফোন ধরতো না, বাসার সামনে এক পলক রিয়াকে দেখার জন্য গেলে না চেনার ভান করত। একদিন রিয়া রাফিদের মুখোমুখি দাঁড়িয়ে ধারালো গলায় বলেছিল, তোমার সাথে থেকে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না রাফিদ। আমার জীবনে ভবিষ্যৎ দরকার, যা তোমার কাছে থেকে এখন আমি পাচ্ছি না। সেই দিনের সেই কথাগুলো আজও রাফিদের বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে আছে। ভালোবাসার এমন করুণ মৃত্যু যে মেনে নিতে পারেনি। রিয়ার চলে যাওয়াটা তার ভেঙে পড়া মেরুদণ্ডের শেষ আঘাতটা হেনেছিল। ভাইয়া, কি হলো তোমার? নেহার কোমল কণ্ঠস্বরে রাফিদের ঘোর কাটলো। সে বাস্তবে ফিরে এলো। চারদিকে সেই একই কোলাহল, সেই একই উৎসবের আবহ, কিন্তু তার ভেতরটা যেন এক নিমিষে লণ্ডভণ্ড হয়ে গেছে। সে চোখের পলক ফেললো না, সে স্বপ্ন দেখছে না, রিয়া সত্যিই দাঁড়িয়ে আছে। কিন্তু তার পরের দৃশ্যটা রাফিদের বুকের ভেতরে হাতুড়ির মতো আঘাত করলো। রিয়ার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক পরিচিত মুখ, মসৃণ করে আঁচড়ানো চোখ, দামি সুটে আবৃত শরীর, আর ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্য হাসি। সবুজ, সেই সবুজ যার চক্রান্তে, যার সাজানো হিসেবে গরমিলের ফাঁদে পড়ে রাফিদকে চাকরিটা হারাতে হয়েছিল। যে মানুষটা তার জীবনের স্বপ্নগুলোকে এক ফুৎকারে নিভিয়ে দিয়েছিল, সে এখানে কি করছে? তার থেকেও বড় প্রশ্ন, রিয়ার সাথে তার কি কাজ? রাফিদ দেখলো সবুজ রিয়ার দিকে ঝুঁকে নিচু গলায় কিছু একটা বলল, আর রিয়া তাতে মৃদু হাসলো। তাদের দাঁড়ানোর ভঙ্গি, তাদের চোখের ইশারায় এমন এক বিশেষত্ব রয়েছে যা কেবল খুব কাছের মানুষদের মধ্যেই থাকে। এই দৃশ্যটা রাফিদের নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কি হচ্ছে এসব? সে কি ভুল দেখছে? নিজের ভ্রমকে বিশ্বাস করতে না পেরে রাফিদ সবার অলক্ষ্যে নিজের হাতের আঙুলে সজোরে এক কামড় দিল। তীব্র যন্ত্রণায় তার কপাল কুঁচকে উঠল। না, সে জেগে আছে। যা দেখছে তা কোনো দুঃস্বপ্ন নয়, কঠিন বাস্তব। ঠিক তখনই নেহা এসে তার হাত ধরল, তার চোখে মুখে সরল আবদার, ভাইয়া, তুমি কিন্তু আমার সাথে আমার শ্বশুরবাড়ি যাবে। তুমি না গেলে আমিও যাব না। কিন্তু বোনের এই নিষ্পাপ দাবি এই মুহূর্তে রাফিদের কাছে অর্থহীন মনে হলো, তবুও সে যান্ত্রিকভাবে মাথা নাড়ল। বাইরে তখন হইচই পড়ে গেছে, বর এসে গেছে। আতশবাজির রঙিন আলোয় আকাশটা ক্ষণিকের জন্য ঝলমল করে উঠল। তারাবাতির ফুলকিগুলো যেন হাজারো জোনাকির মতো ছড়িয়ে পড়ল চারদিকে। বরকে বরণ করে নেয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল। রাফিদ দেখলো গফুর চাচা রুমাল দিয়ে বারবার চোখ মুছছেন। মেয়ের বিদায়ের আসন্ন ক্ষণ স্মরণ করে নয়, বরং মেয়ের নতুন জীবন শুরুর আনন্দে তার চোখে জল। এই জল সুখে, এই জল পবিত্র। এই সব কিছুর মাঝে রাফিদ প্রথমবার ভালো করে দেখলো গফুর চাচার স্ত্রীকে। এতদিন নানা কারণে তার সাথে দেখা হয়নি। সাহারা বানো, শান্ত স্নিগ্ধ এক মুখ,
তার মুখে কেমন অদ্ভুত এক মায়া জড়ানো। রাফিদের হঠাৎ করেই মনে হলো এই মহিলার চেহারার সাথে তার মায়ের চেহারার কোথাও যেন এক গভীর মিল রয়েছে, বিশেষ করে চোখের চাহনিটা। সাহারা চাচি এগিয়ে এলেন রাফিদের কাছে। তার চোখে মুখে ছিল অপার স্নেহ। তিনি মৃদু স্বরে বললেন, বাবা ভালো আছিস তো? সকালে আসিসনি, নেহা খুব মন খারাপ করেছিল। এই প্রথম চাচি তার সাথে কথা বললেন। এতদিন কেন তিনি সামনে আসেননি রাফিদ জানে না। হয়তো বাঙালি বধূদের স্বভাবসুলভ লজ্জায় অথবা অন্য কোনো অজানা কারণে, কিন্তু তার কণ্ঠের এই কথাটুকু রাফিদের ক্ষতবিক্ষত হৃদয়ের এক পলসা শীতল জলের মতো লাগলো। কিন্তু সেই শান্তিটুকু স্থায়ী হলো না। তার চোখ আবার খুঁজে নিল রিয়া আর সবুজকে। তারা এখন অতিথিদের সাথে মিশে গেছে, কিন্তু রাফিদের তীক্ষ্ণ দৃষ্টি তাদের অনুসরণ করছে। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি রিয়া তাকে ছাড়ার পেছনেও সবুজের কোনো হাত ছিল? তবে কি তার চাকরি যাওয়ার আর ভালোবাসা হারানো, এই দুটো ঘটনার সুতো একই জায়গা থেকে শুরু হয়েছিল? প্রতিশোধের যে আগুনটা সে কাউসার মিয়ার ওপর ঝেড়ে কিছুটা শান্ত হয়েছিল, সেই আগুন যেন এবার দ্বিগুণ হয়ে তার পুরো সত্তাকে গ্রাস করতে উদ্যত হলো। রাহাতের কান্নার শব্দ, নিহার বিয়ে, গফুর চাচার আনন্দ অশ্রু, সবকিছু তার কাছে ফিকে হয়ে গেল। তার সামনে এখন একটাই লক্ষ্য, একটাই ধাঁধা, রিয়া আর সবুজের সম্পর্কের রহস্যভেদ করা। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।